আমার মেয়ে হিজাব পরা ছিল। হিজাবটা খুলে ওর গলায় ফাঁস দিছে, ওর বুকে লাথি মারছে, ওর পেটে লাথি মারছে। আর আমাকে এই মাথার থেকে এখান থেকে ধরে এই যে আমার এগুলো ফোলা, সব ফোলা। আমার এই মাথা পুরো ফোলা। আমাকে যেইভাবে পারছে ঘুষাইছে আমার পিঠে, তারপরে এই হাতটা পুরো আমার অবশ হয়ে গেছিল। আমি আজকে ৭ দিন ৮ দিন পর আমি গোসল করছি। রাত নাই ৩টা বাজে উঠে প্রত্যেক ঘরে পাহাড় ধস হচ্ছে নাকি, কারো ঘরে যদি স্বামী স্ত্রী হয়, ঝগড়া হয়, আমি গিয়ে মিল করাই দিচ্ছি। কারো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে পারতেছে না, আমি চাল্লাই, আমি নিজে আলগাই, সিএনজি ডেকে আমি নিজে হাসপাতালে নিয়ে গেছি। ছেলে দেখি নাই, মেয়ে দেখি নাই। মানে আমার বয়স তো যথেষ্ট হয়েছে। এখন আমার বয়সের ছোট ছেলেদেরকে আমি ধরলে তো সমস্যা নাই। আমি ওরকম ছেলেদেরকে, মানে অসহায় ছেলেদেরকে আমি পর্যন্ত সাহায্য করছি। আর আমি তাহলে তার মাধ্যমে আমি ১৭ বছরে কি পাইলাম? যে আমি আমার কারণে ১৭ বছর সবাই দমায় ছিল। আমি তাহলে তাদের কোনো কাজই করি নাই। দর্শক, ডব্লিউএমআর নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি রহমান। একজন মানুষের সাথে ঘটে যাওয়া তার জীবন থেকে আসলে তার জীবনে যে সুখ শান্তি আছে সেগুলোকে কেড়ে নেওয়া, তার জীবনকে অতিষ্ঠ করে তোলা। আমরা তার আসলে বাস্তব জীবনের যে গল্পটা আছে সেটাই আসলে আমরা শোনার চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, যোদ্ধা অপরাধের দায়ে ফাঁসি হয়েছিল চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী। সেই সাকা চৌধুরীর মামলায় যিনি বাদী ছিলেন, আপনার আবু তাহেরের প্রাক্তন স্ত্রী, অর্থাৎ তার সাবেক স্ত্রী, আহ, ওনার সাথে আসলে বিগত বেশ কিছুদিন ধরে স্থানীয় বিএনপির কিছু নামধারী নেতাকর্মী তারা বেশ তাকে মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতন করে আসছে, করার চেষ্টা করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তাকে হেনস্থা করছে। তার নামে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, মিথ্যা রটানো হচ্ছে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, তার যেহেতু তার হাসব্যান্ড নেই, অর্থাৎ তার স্বামী নেই, তার শুধুমাত্র একটি মেয়ে আছে। মেয়েটির বয়স ১৮ কিংবা ১৯। তো এই যে স্থানীয় যে নামধারী যে কিছু বিএনপির নেতাকর্মীরা আছে, যারা বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির পরিচয় ভাঙিয়ে এখানে যে এই অরাজকতা, নারী নির্যাতন বা চাঁদাবাজি, দখলবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত হয়েছে। শুধুমাত্র তাদের এই যে বর্তমানে যেহেতু তারা সরকারে আছে, তারা সরকার গঠন করছে সেই ক্ষমতা বলে, বা তারা এটা আসলে দেখানোর চেষ্টা করছে। তো দর্শক, আমরা আসলে চলে যাব সেই আমাদের যে অতিথি আছে, লিপি রহমান। লিপি রহমান, আপনাকে আমাদের শোতে স্বাগতম। ধন্যবাদ। লিপি রহমান, আসলে যদিও আমি ইন্ট্রোতে অনেক কথা বলেছি, এর বাইরে আসলে আপনার সাথে মানে যেহেতু ঘটনাটা আপনার সাথে আসলে ঘটেছে বা আপনার সাথেই হুম, ঘটছে, তো জি, এইখানে আমরা আপনার কাছে আসলে শুরু থেকে এখন পর্যন্ত আসলে আমরা পুরো ব্যাপারটাই জানতে চাই। আশা করি আপনি যে কথাগুলো বলবেন সে কথাগুলোর এখানে কোনো মিথ্যা বা বানোয়াট কোনো কিছুই থাকবে না। এক্সাক্টলি আপনার সাথে যেটা ঘটতেছে, আপনাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, সেই কথাগুলোই আশা করি আপনি দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরবেন। জি। জি। ঘটনার সূত্রপাত হচ্ছে ৩ তারিখ। আমি তখন আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে ছিলাম, রানীহাট। তো আমাদের একই এলাকার আওয়ামী লীগ সরকার থাকতে আমাদের সমাজ কমিটির সভাপতি ছিলেন। আমিও সমাজ কমিটির মহিলার মধ্যে ছিলাম। সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা একসাথেই ছিলাম। তো উনি আমাকে ৩ তারিখ বিকালবেলা ফোন করে বলতেছে, "আপনি কোথায়?" তা আমি বলতেছি, "আমি তো একটু বাইরে আছি।" বলে, "রাঙামাটি নাকি রাঙামাটির বাইরে?" আমি বলছি, "রাঙামাটির বাইরে।" "কখন আসবেন?" তা আমি বলতেছি, আস্তে আস্তে আমার সন্ধ্যা রাত হবে।" বলে কি, "আসলে তাহলে আমার সাথে দেখা করিয়েন।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" এটা বলে আমায় ওইদিন রাতেই আমি রাঙামাটি আসি আমার নিজ বাসায়। আসার পর ৪ তারিখ সকালবেলা উনি আমাকে আবার ফোন দেয়।
বলে কি আপনার কি দাম বেড়ে গেছে? আমি বলছি না দাম বাড়েনি। আসলে আপনি তো সারাদিন কোর্টে কাজ করেন। সেহেতু হুম, আপনি সারাদিন ব্যস্ত থাকবেন। আপনাকে আমি বিকালেই ফোন দিতাম। বলে কি আচ্ছা ঠিক আছে এই আপনি মাগরিবের পরে আমার বাসায় আসিয়েন। হুম, তো এর আগেও তার বাসায় গেছি তার ফ্যামিলি থাকা অবস্থায়। তো আমি মনে করছি ঈদ যেহেতু আসছে আর উনার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক। আ রাস্তাঘাটে যাওয়া আসার সময় বারবারই বলে, "ভাবি আসিয়েন, আসিয়েন।" তা আমি বলছি হয়তো ওরকম। আর উনি যেহেতু বলছে জরুরি কথা আছে। তা আমি হয়তো সামাজিক কোনো কাজে বা আওয়ামী লীগের ক্ষেত্রে বা আমার পারিবারিক কোনো কাজ সেজন্যই আমি খুব ইয়ে করছি। তো ঐদিন হুম, আবার আমার বাসায় চাল ফুরায় গেছে। তো আমি বলছি, "ঠিক আছে।" আমার মেয়ে ছিল বাসায়। তো আমি বলছি, "তোমার মামুন আঙ্কেলের সাথে আমি সন্ধ্যায় দেখা করব বলছি, মাগরিবের পরে। উনার সাথে দেখা করে আমি চাউল নিয়ে বাসায় চলে আসবো।" বলে কি, "আচ্ছা ঠিক আছে।" তো হুম, আমি উনার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে উনি দরজাটা লাগায় দেয়। বিশেষত হচ্ছে উনাদের পাকের ঘরে হচ্ছে পিছন সাইডে ভাবি সবসময় রান্নাঘরে থাকে। যখনই যাই সব আগে। তো উনার মা উনার রুমে থাকে, তসবিহ নামাজ কালাম পড়ে। আর উনাদের বেডরুমটা তো পাশাপাশি হওয়াতে সবসময় আমি বেডরুমে গিয়ে বসি। তো ঐদিন হুম, কি করছি আমি এই সামনের রুমে চেয়ার টেবিলে বসছি। বসার পরে উনি আমাকে বলতেছে, বলে কি, "আসেন ভিতর রুমে আসেন।" তা আমি হুম, বলছি, "ভিতর রুমে বসবো না। আপনি কি জরুরি কথা আমাকে তাড়াতাড়ি বলেন। আমার একটু কাজ আছে। আমার বাইরে যেতে হবে।" তো বলে কি, হুম, "আপনি এখানে যদি কথা বলি আশেপাশে মানুষ শুনলে খারাপ মনে করবে।" তা আমি বলছি, "কেন খারাপ মনে করবে? আমি তো সবসময় আপনার সাথে কথাবার্তা বলি, সবাই জানে।" তো বলে কি, হুম, "আসলে আমার ফ্যামিলি বাসায় নাই।" তা আমি বলছি, "আপনার ফ্যামিলি বাসায় নাই যেহেতু আপনি আমাকে ডাকলেন কি জন্য? আর কি জরুরি কথা? আপনি আমাকে ফোনেই বলতে পারতেন বা রাস্তায় বলতে পারতেন।" বলে কি, "আচ্ছা জরুরি কথা।" আমি বলছি, "তাইলে তাড়াতাড়ি বলেন আমার কাজ আছে।" এটা বলে আমার এদিকে ভুল হইছে আমি মানে উনার সাথে যদি আমি চলে আসতাম বা কিছু একটা করতাম হয়তো এত বড় দুর্ঘটনা হইতো না। তো হুম, উনাকে আমি বলতেছি, "আচ্ছা কি জরুরি কথা বলেন।" তো উনি বলতেছে, "আমার বাবার একটা বিষয়ে কথা বলতেছে।" বলে কি, "আপনি জানেন?" আমি বলছি, "না, আমি উনার বিষয়ে কোন কিছু জানি না।" বলে কি, "আচ্ছা ঠিক আছে, আপনি বিয়ে-শাদী করছেন? না করলে আপনার জন্য একটা সম্বন্ধ আনতাম।" তা আমি বলছি, "ভাই আমি বিয়ে-শাদী করব না।" এটা বলেই কিন্তু আমি বলতেছি, "আপনার এই জরুরি কথা বলে আমি চলে আসতেছি।" চলে আসতে উনি আমাকে পিছন থেকে ধরে ফেলছে। ধরে প ধরার পরে আমার সাথে হাতাহাতি হচ্ছে। আমার ওড়না টেনে নিয়ে ফেলছে। তো আমি যখন চিৎকার চেঁচামেচি করতেছি উনি আমাকে সাথে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে উনি আমার পায়ে পড়তেছে। তো তখন আমার সাউন্ডটা যখন অফ হইছে পায়ে পড়ার সাথে আমার সাউন্ডটা যখন আমি বলছি, "উঠেন, উঠেন।" তো উনি মনে করছে আমি হয়তো একটু গলার সাউন্ড ছোট করে ফেলছি। উনি আমাকে আবার কাবু করার জন্য আবার ধরতে চাচ্ছিল। তা আমি যখন চিৎকার চেঁচামেচি জোরে করতেছি, আমি বলছি, "দরজা খুলেন নয়তো আমি আরো বেশি চিৎকার চেঁচামেচি করব।" তো হুম, সাথে উনি অনেকক্ষণ মানে বাকবিতণ্ডা করতে বললেন, "কিচ্ছু বলিয়েন না, চুপচাপ থাকেন। এই মানে আ আমার মান-সম্মান চলে যাবে।" আমি তো বকাবাজি করতেছি। আমি বলছি, "তোর মান-সম্মান যাবে তুই আগে চিন্তা করস নাই, তুই দরজা খুল।" আমি দরজার কাছে গেলে উনি আমার কাছে চলে আসে। তো এরকম প্রায় অনেকক্ষণ হওয়ার পরে আমি যখন বেশি চিল্লাচিল্লি করতেছি উনি দরজাটা খুলে দিছে। তো দরজা খুলে দেওয়ার সাথে আমি তাড়াতাড়ি করে মানে আমার মানে প্রাণ নিয়ে একমত বের হই। বের হওয়ার পরে আমি বাইরে দাঁড়িয়ে মানে চিল্লাচিল্লি করতেছি, বকাবাজি করতেছি। করে আমি ওই যে চাউল আনতে যাবো বলছি আমার তখনই রাগ মানে আমি চিন্তা করতেছি আমার সাথে এটা কি হয়ে গেছে। আজকে যদি আমি বেডরুমে যাইতাম তাহলে হয়তো এর থেকেও খারাপ কিছু হইতে পারত। আমি এটা হুম, চিন্তা করে আমি হচ্ছে কাঁঠালতলিতে গেছি। ওখান গিয়ে আমার এর মধ্যে আমি বের হওয়ার সাথে আমাদের এলাকার আগের সভাপতি ছিল, পুরান সভাপতি ছিল বেলাল ভাই। উনাকে ফোন করছি। আচ্ছা ভাই আপনার সাথে আমার কথা আছে। তো উনি বলতেছে ৩ রাস্তার মাথায় আমি আছি আসেন। তা আমার হুম, ওই যে রাস্তায় যেতেই কিন্তু পড়ে। তো ওখানে গিয়ে আমি উনাকে বললাম, "দেখেন ভাই, আমার কি কোনদিন কখনো খারাপে কিছু দেখছেন? আমি আপনাদের সাথে একসাথে চলাফেরা করছি, সমাজের কাজ করছি। এখন মামুন ভাই আমার সাথে এটা কি করল?" বলে কি, "ভাবি আচ্ছা আপনি কিছু বলিয়েন না। আমি বিষয়টা দেখতেছি।" সাথে ওখানে পাশে হাসান ভাই ছিল। উনিও জিনিসটা জেনে ফেলছে। আরো ২-১ জন লোক সাথে শুনছে। শোনার পরে বলে কি, "আচ্ছা আপনি চুপ থাকেন। আমি দেখি কি করা যায়।" এখন আমি বলছি, "না ওকে তো আমি ও যখন আমার গায়ে হাত দিছে আমি ওকে মানে একটা মাইর দিবই।" এইটাই বলে আমি চলে গেছি। তা আমি চাউলের বস্তা চাউল নিয়ে এসে বাসায় আমি মেয়েকে বললাম। মেয়ে এর মধ্যে বারবার আমাকে ফোন দিচ্ছে, "আম্মু কি হইছে, কি হইছে?" এর মধ্যে মামুন ভাইয়ের বউর আ নাম্বারটা আমার মোবাইলে ছিল কিন্তু আমি খেয়াল করি নাই। তো আমার মেয়েকে ফোন করে বলছিলাম, আমি বলছি, "দেখো কোন মতো মামুন ভাইয়ের বউয়ের নাম্বার জোগাড় করতে পারো নাকি?" তো তারও মনে একটা চলে আসছে, কিরে নিশ্চয়ই কিছু হইছে নইলে আম্মু এমন করবে কেন?
তো সে বারবার ফোন দিচ্ছে, আম্মু কি হয়েছে কি হয়েছে, আমি ওকে কিছু বলিনি। তো বাসায় এসে বললাম, আমি বলছি মামুনকে ধরতে হবে, ও কেন আমার সাথে খারাপ আচরণ করছে। তো আমার মেয়ে এসেও আসছি, এসে ও তখন বাসায় ছিল। আমি যখন দরজায় দুই একটা লাঠি নিয়ে বাড়ি দিচ্ছি, বাড়ি টাড়ি দিচ্ছি, ও পিছের দরজা দিয়ে পালাই গেছে। তা আমার আওয়াজ শুনে, আমার এই বাড়ি টাড়ি শুনে এলাকার মানুষ চলে আসছে, চলে এসে বলতেছে কি হয়েছে কি হয়েছে। তো ওখানে আমাদের এলাকার আলাল ভাই ছিল, জুয়েল ছিল, মানে সবাই, তালুকদার আঙ্কেল ছিল, সবাই আসলো। সবাইকে আমি জিনিসটা বলছি, বলকে আচ্ছা ঠিক আছে। আহ, আমি সাথে সাথে আবার পুলিশকে ফোন দিচ্ছিলাম, আমি বলছি, আমি পুলিশকে ফোন দিয়ে ওকে ধরাই দিব। ও আজকে আমার কি সর্বনাশটাই না করতে গেছিল। ভাগ্যিস আল্লাহ আমাকে বাঁচাইছে, আমি কিভাবে আসছি আমি নিজেও জানি না। এটা যখন বলছি, বলকে পুলিশকে ফোন করার দরকার নাই, আমরা সমাজে বলি, বলে দেখি কি করা যায়। আমি বলছি দেখেন, এটা বলে আমাকে, আমি অনেক চিৎকার চেঁচামেচি করতেছি, আমি বলতেছি না আমি পুলিশকে ফোন দিব। তো ওনারা আমাকে বারণ করার পরে আমি আমার মেয়েকে নিয়ে চলে আসি। তো চলে আসার পরে রাত্রে 12:30টার দিকে আমাদের এলাকার সমাজ কমিটির ওনারা গেছে, খালেক ভাই, আলাল ভাই আমার বাসায় আসছে আর কি। আলাল ভাই, বক্কর, তারপরে আর দুইজন, আবু, আরেকটা কে যেন, আমার ঠিক এখন খেয়াল পড়তেছে না। ওনারা আসছে, এসে আমাকে খালেক ভাই সহ আসছে, আসার পরে বলতেছে জিনিসটা এখন কি করতে চাও তুমি। আমরা একটা সমাজে বসতে চাচ্ছি, চাচ্ছি না জিনিসটা আমাদের সমাজের বাইরে মানুষে শুনুক, একটা খারাপই হবে। আচ্ছা আপনি কি বলতেছেন, আজকে যদি আমি ওখানে ভিতর রুমে যাইতাম, আমি যদি ধর্ষণ হইতাম, তাহলে আপনারা কি করতেন? আমাকে তো কিছু করতে পারতেন না। এটা আইনে যাইতেই হবে, আমি সমাজে বসতে চাচ্ছি না। বলকে আচ্ছা ঠিক আছে, আপনাকে 3টা অপশন দিই। আমি বলছি, কি কি? যদি আমার ভাল লাগে আমি ইয়ে করব। বা একটা অপশন হচ্ছে, এখন ওকে নিয়ে আসবো, আপনি ইচ্ছে মতো পিটবেন ওকে, আপনার রাগ যতটুকু আছে অতটুকু আপনি ছাড়বেন। তা আমি বলছি, আচ্ছা দ্বিতীয় অপশন, আমরা সামাজিক ভাবে বসবো কোনো একটা ঘরে, ওখানে বসে একটা মুচলেকা নিব, তারপরে হচ্ছে ওকে আপনি 2টা জুতা পিটা করেন বা যা করেন এটা আপনার ব্যাপার, বা একটা মুচলেকা নিব পরবর্তীতে যাতে এটা না করে। তাই আমি বলছি 3 নাম্বার অপশন, বলকে আপনি একটা লিখিত অভিযোগ দিবেন, আহ, যে আপনি আমাদের মানে সমাজ কমিটির বিচারটা মানতেছেন না, কিন্তু আমরা আপনার পাশে আছি। এটা আপনি জাস্ট সমাজকে জানায় রাখলেন দরখাস্তটার মাধ্যমে। তা আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি 2টা অপশন মানতেছি না, আমি তৃতীয় অপশনে যাব। আমি ওকে, মানে আপনারা বসলে বসেন, সমস্যা নাই, এটা আপনাদের ব্যাপার, আপনাদেরকে অসম্মান করব না, আপনারা সমাজের মানুষ। কিন্তু আপনাদের যদি বিচারটা আমার ভালো না লাগে, তাহলে আমি হচ্ছে আপনাদের বিচারে থাকবো না, আমি আইনের আশ্রয় নিব। বলকে আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে যাও তোমার সাথে আসি। ওনার কিন্তু রাতে 12:30 পর্যন্ত, আমার 1টা পর্যন্ত কথা হয়েছে ওনাদের সাথে। এরপর দিন চুপচাপ। এরপর দিন আমি হচ্ছে কোর্টে গেছিলাম, কোর্টে যাওয়ার পরে ওখানে একটা উকিল আছে, আহ, মামুন যেহেতু ও কোর্টের পাশে হচ্ছে কুলিং কর্নার চালায়। তো ওখানে আমি আমার পরিচিত এক উকিলকে বললাম, তো ওকে ডাকাইছে। ডাকানোর পরে ও ওকে বলতেছে, মানে আপনি এই অসহায় মহিলাটার সাথে এমন কেন করলেন? জানেন যে ওর জামাই নাই, ও একটা মেয়ে নিয়ে অনেক অসহায়ের মধ্যে আছে। তো বলে কি আসলে উনি কি মনে করছে জানি না, আমি আসলে মস্কারি করে ওনার হাতটা ধরছি। তো বলে কি তুমি মস্কারি করো, ওর হাতটা কেনই বা ধরবো, ও তোমার কি মস্কারি লাগে নাকি? বলে কি না, আমাদের সাথে ধরেন আন্তরিক একটা সম্পর্ক আছে সেজন্য ধরছি। এখন আমি এটার কথা বলছি, আমি বলছি উনি আন্তরিক কিভাবে বলতেছে? উনার আন্তরিকটা অন্যজনে তো অন্য মিন করতে পারবে। উনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, সামাজিক কর্মকাণ্ডের বাইরে কোনো সম্পর্ক নাই। তাহলে উনি এই কথাটা বললো কেন? বলকে আচ্ছা ঠিক আছে, এখন কি করবা দেখো। আমি বলছি, না উনি এখন বলতেছে আন্তরিক সম্পর্ক আছে, উনি বাইরেও আরেকবার গিয়ে বলবো যে উনার সাথে আমার আন্তরিক সম্পর্ক আছে। তো যে কেউ এটা খারাপ মিন করবে। তো তখনও উনি বলতেছে ঠিক আছে, জিনিসটা তোমাদের মধ্যে ফাইসালা করে নাও। ও ও ক্ষমা চাইবে, মুচলেকা দিবে, ও ও আর এসব করবে না। আমি বলছি, না আমি আপনার কথা যে মানলে তো আমার সমাজ কমিটিকে কথাই মানতে পারি, আর সমাজ কমিটিকে তো আমি কিচ্ছু বলি নাই, উনারা আমাকে কোনো রেসপন্সই জানায় নাই। তা আমি উনাদের কথার আগে আপনার কথাই যাইতে পারবো না, এভাবে বলে আমি ওখান থেকে চলে আসছি। তো এর মধ্যে মামুন ভাইয়ের স্ত্রী আমাকে ফোন দিছে। তারপরে বলে ভাবি আপনি কোথায়? উনি কিন্তু ওই সন্দ্বীপ ছিল ওনার শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে, ওখান থেকে চলে আসছে সাথে সাথে সকালে। তো আমি বলছি আমি একটু কোর্টে আছি, বলকে ভাবি আপনার সাথে কথা ছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা বলে ও রেখে দিছি। আমি বাসায় আসছি প্রায় তখন
4টার দিকে। 4টার দিকে বাসায় আসছি, আসার পরে দেখতেছি মামুন ভাইয়ের স্ত্রী, আমাদের এলাকার সাফি আপা, হাসান ভাইয়ের বউ, ওনারা আসছে। এসে হুম, আহ, মামুন ভাইয়ের মামিও সম্বন্ধ আসছে। আসার পরে হুম, ওনারা মানে খুব বলতেছে, বলকে দেখেন আমার একটা উপযুক্ত মেয়ে আছে, মামুন ভাইয়ের স্ত্রী বলতেছে উপযুক্ত হুম, মেয়ে আছে, এটা যদি এখন খুব ইয়ে হয়, এটা মান সম্মানের হানি হবে, এ হবে সে হবে। তো আমি ভাবিরে কিন্তু বলছি, ভাবি দেখেন, উনাকে আমি ভাইয়ের মতো জানতাম, আমরা একসাথে সামাজিক কাজ করছি। আর আমি আওয়ামী লীগ না করেও আওয়ামী লীগের ট্যাগটা আমার গায়ে লেগে গেছে। আমি কিন্তু কোনো দল করি না, আমি সামাজিক দল করি। তো উনার হুম, সাথে উনি আওয়ামী লীগ করে বিধায়, উনার সমাজে ছিলাম বিধায় আমাকে সবাই আওয়ামী লীগই মনে করে। তো আজকে উনি আমাকে কি মনে করলো, কালকে রাত্রেও কিন্তু যখন সমাজ কমিটি আসছিল তখন বলছে যে যে আপনার দলের লোক আপনার সাথে এমন করছে, এটা তো ভাবাই যায় না। তো এটা হুম, আমি বলছি, এটা তো আমার কাছে অসম্মানজনক কথা যে আমার দলের লোক। তাহলে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি, উনি আমার পায়ে পড়তেছে, খুব ইয়ে করতেছে। তা আমার বলছে আচ্ছা দেখি আমি কি করা যায়। এর মধ্যে আমাদের ডিএসবি একজন আসছে, আমাকে হুম, ফোন করে করে আসছে। আসার পরে উনি বাইরেই দাঁড়ায় ছিল, আমার সাথে কথা বললো। আমি বলছি আসেন ভিতরে, ভিতরে মামুন ভাইয়ের স্ত্রী আছে। বল কিনা আমি বাইরে ঠিক আছি। তো মামুন ভাইয়ের স্ত্রীকে ডাকাইছে, ডাকানোর পরে তো কথা বলতেছে মামুনের সাথে যে এই তুমি এটা কি করলা, এটা একটা মেয়ের সাথে করছো যে এটা কি ঠিক হয়েছে? উনি ওনার মতো করে বলতেছে সুন্দর করে। বল কিনা আমি আসলে মস্কারি করে হাত ধরছিলাম, এটা উনি অন্য টাইপের নিছে, এটা পুরোটা ষড়যন্ত্রমূলক। উনি ডিএসবি কে কথা বলতেছে যে ষড়যন্ত্রমূলক। তারপরে হুম, ডিএসবি যখন বলতেছে এই কি ষড়যন্ত্রমূলক, এটা একটা কথা বললেন, আপনার একটা মেয়ের হাত ধরছেন, আপনি আবার বলতেছেন মশকারি করে করতেছেন, আবার বলতেছেন ষড়যন্ত্র। যখন উনাকে ঠেট দিছে, বলকে তোমার নামে তো মামলা আছে, তোমাকে খুঁজতেছি, তোমাকে মানে এই উনি যদি ইয়া করে তাহলে আমি এটার স্টেপ নিব। এটা যখন হুম, বলছে, বলকে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি। উনি পরে গিয়ে স্বীকার করতেছে যে উনি ভুল করছে। তা এখন হুম, ডিসবি আমাকে বলতেছে দেখেন ওনার উপযুক্ত একটা মেয়ে আছে, এখন আপনি যেটা বলেন সেটাই হবে। আপনি যদি আইনের আশ্রয় যান আইনের আশ্রয় যাবেন, আপনি যদি হুম, মাফ করে দিতে চান এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তা আমি বলছি হুম, আচ্ছা ঠিক আছে ভাই, আমিও চিন্তা করতেছি ওনার একটা উপযুক্ত মেয়ে আছে, এটা ছড়াইতে চাচ্ছিলাম না। এখন উনি যে একবার বলতেছে মশকারি করে হাত ধরছি, একবার বলতেছে ষড়যন্ত্র করতেছি, উনারে যদি আমি মাফ করে দিই, উনি কালকে বলবে যে ওনার সাথে আমার অনেক সম্পর্ক ছিল, সেজন্য ওনাকে আমি ধরতে গেছি, সেজন্য এই অবস্থা হয়েছে। তো এটা বলে ডিএসবি চলে গেছে। তারপরে ডিএসবি আবার সমাজ কমিটির আবুকে ফোন দিছে যে আপনারা এটা যদি 7টার মধ্যে, সন্ধ্যা 7টার মধ্যে সমাধান না করেন, 8টার মধ্যে আমি থানায় জানিয়ে স্টেপ নিব। তো আবার আবু আমাকে ফোন দিছে, তারপরে বলতেছে ভাবি, আপা এই যে আমাকে তো ডিএসবি ফোন দিছে, এখন আমরা বসতে চাচ্ছি, আপনি যে দরখাস্ত লিখছেন ওটা লিখছেন না? এর আগে খালেক ভাই আমাদের সভাপতি ফোন দিছিল যে আপনি লিখছেন নাকি দরখাস্তটা। আমি বলছি হ্যাঁ লিখছি। বলকে আমি কি আনবো, মনে হয় একটু দূরে আছে। তা আমি একটা ছেলের হাতে দিয়ে দরখাস্ত পাঠাই দিছি। তো আবু ভাই বলতেছে, বলকে ঠিক আছে তাহলে আমরা সন্ধ্যা 7:30টায় বসি, আপনি একটু বসিয়েন, কি বলেন? আমি বলছি আপনাদের অসম্মান করব না, আপনারা বসেন, কিন্তু আপনাদের যদি বিচার ভালো না লাগে আমি অন্য স্টেপ নেব। বলকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এটা বলার পরে সন্ধ্যা 7:30টার দিকে ওনারা বসছে। আমি আমার তরফ থেকে আমার বাবার বাড়ির এলাকার আমার ছোট ভাই বড় ভাই আছে, ছোট বোন আছে। তো আমার এখানে তো সাধারণত বেদবেদি এলাকায় কেউ নাই। তা আমি ওরা আমার বাসায় এমনিও আসতো এই ঘটনা শুনে। তা আমি বলছি, তোমরা যখন আসবা বিচারেই আসো, শুনো একটা এই, ইয়ে হবে তোমাদের, যে কিভাবে বিচার ব্যবস্থা হয় একটু শুনবা জানবা। তো ওখান থেকে আমার ভাই ব্রাদার প্রায় পাঁচ জনের মতো আসছে। 7:30টার দিকে বসছে। বসার পরে আমার বক্তব্য শুনছে আবার। শোনার পরে এবার মামুনকে জিজ্ঞেস করতেছে, আহ, আপনার বক্তব্য বলেন, ওই মহিলা যে যা বলছে এটা কি সত্যি? এখন আজম বলে যে, উনি বলতেছে এই তুই বল এটা সত্যি নাকি মিথ্যা, তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। হুম, এটা আমি বুঝছি যে হ্যাঁ স্বীকারোক্তির জন্য আজম ওকে বলতেছে, কিন্তু মামুন এটা বুঝতে না পেরেও মামুন বলতেছে উনার সব কথাই সত্যি, শুধু একটু মিথ্যা আছে। আমি আসলে হুম, উনাকে মশকারি করে হাতটা ধরতে গেছিলাম। হলো নি হুম, ভাই এই জিনিসটা। উনি তখন পর্যন্ত স্বীকার করতেছে না
ওনাকে কিন্তু সবাই বলতেছে, "এই তুই বল সত্যি নাকি মিথ্যা, সত্যি নাকি মিথ্যা।" এরা তো বুঝতেছে, কিন্তু এ বলতেছে না, আসলে মস্কারি করে হাত ধরছি, এটাকে উনি অন্যভাবে নিছে। এবার সবাই যখন চিল্লাফাল্লা করতেছে, বলকে এটা তুই মানে বলকে আসলে হ্যাঁ সত্যি, আমি মানতেছি সত্যি। তো মানার পরে ওনারা আলাদাভাবে কথা বললো, কথা বলার পরে মানে সভাপতি সেক্রেটারি বাইরে গিয়ে কথা বললো কি করা যায়। আমার তরফ থেকে 2 জন মানুষ নিয়ে গেছে, আমি যাদেরকে আনাইছিলাম। তো ওদেরকে বলতেছে, দেখো লিপি আপু যেটা বলে সেটা ঠিক, উনি যেই রায় বলে সেটাই আমরা সমাজ কমিটি তখন পর্যন্ত বলতেছে যে উনি যেটা বলে সেটা, আর উনার কথার বাইরে তো যাওয়া যাবে না। তো এখন উনি কি বলতে চাই ওইয়া করো, আমরা চাচ্ছিলাম যে ওর থেকে মুসলেকা নিয়ে ওকে হয়তো 2-3টা জুতার বাড়ি লিপি আপা মারুক, এটাই চাই। তো এটা তো আমার পছন্দ হলো না। উনি 3বার মস্কারি, প্রথমবার মস্কারি করছে, দ্বিতীয়বার ষড়যন্ত্র করছে, তৃতীয়বার মস্কারি করে হাত ধরছে। তো ওনাকে যদি আমি মাফ করে দিই, উনি বাইরে গিয়ে বলবো যে আমি মস্কারি করে হাত ধরছি, এটা কোনো ইয়া হয় না। আর এটা তো এমন না যে পাড়া প্রতিবেশী সবাই জানে, এখানে সমাজের শুধু কয়েকজন মানুষ, আর আমার তরফ থেকে হয়তো 5-6 জন মানুষ গেছে। তো আমি বলছি আমি এই বিচার মানি না। তো বল কি বিচার না মানলে এ, এ, কি করা যায়? আপনাকে একটা ইয়া লিখে দিব যে ওই আপনি বিচার মানতেছেন না, বা মীমাংসা অমীমাংসা দুইটার থেকে একটা লিখে দেবো। আমি বলছি, হ্যাঁ লিখে দেন। লিখে দেন, আপনারা যখন ওর সাইড টানতেছেন, আপনারা ওকে ওর সাইড টানলে হবে না তো। আপনার, আমি প্রথম থেকে বলতেছি জুতার বাড়ি আর মুসলেকা এটা তো ইয়া না, ও তো স্বীকারই করে নাই। আপনারা বলার পর ও স্বীকার করছে, আর অনুতপ্ত জিনিসটা ওর মনে ছিল না। ও যদি স্বীকারই করতো তাহলে প্রথমে বলতো যে হ্যাঁ ভাই আমি ভুল করে ফেলছি, আবেগের বশে হোক যে বশে হোক, আমি আসলে সত্যি ক্ষমা প্রার্থী। তো আমি এটা মানতেছি না, বল কিনা আপনার এরকম করা হবে না। তো এর মধ্যে আবার আমি একটু হাইপার হয়ে গেছি যে আপনারা সমাজ কমিটির ইয়েটা আমি মানতেছি না, আমি এটা মানবো না। আপনারা কি জন্য আমাকে শুধু শুধু এখানে সময় নষ্ট করার জন্য করছেন? আমি থানায় যাইতাম, আপনারা আমাকে থানায় যাইতে দিচ্ছেন না। তো আমার মেয়েও সাথে ছিল, আমার মেয়েও একটু হাইপার হয়ে গেছে, বলকে আপনি মামুনকে বের করে দেন, আমরা মামুনকে পিটাই তারপরে পুলিশের হাতে দিব। তো সমাজ কমিটি বলতেছে না, ওকে পিটাইলে আমরা যে বাড়িতে বসছি সভাপতির বাড়িতে, বলকে ওনার বাড়ির বাইরে গিয়ে মারতে হবে। তো আমার মেয়ে আবার একটু ইয়াং বয়সের মেয়ে, ওর মার উপরে হয়েছে, ও একটু হাইপার হয়ে গেছে, বলকে তাহলে বের করে দেন। এখন ও যখন বেশি উত্তেজিত হয়ে গেছে, তখন সমাজ কমিটি বলতেছে যদি মারো তাহলে এলাকার বাইরে গিয়ে মারতে হবে। এখন আমার তো ইয়ে হয়ে গেছে, কেন তুমি, আমি হইলে মারলে ওরে 2-3টা মেরে আমি পুলিশের হাতে দিয়ে দিতাম, কিন্তু সমাজ কমিটি ওনাকে পূর্ণ মানে একটা ইয়া দিছে, সাপোর্ট দিছে। আচ্ছা, এটা বলার পর বলছে আমি সুইসাইড করব, সুইসাইড করব, নয়তো মানে আপনারা আমাকে থানায়ও যাইতে দিচ্ছেন না, আপনারা কিছু সমাজের কোনো বিচারই করতেছেন না, আমি সুইসাইড করব। এরকম করে বাসায় গিয়ে আমি সুইসাইডের জন্য ঘুমের ওষুধ খেয়ে ফেলি। তো আমাকে নিয়ে সবাই আবার হাসপাতালে যায়। হাসপাতালে থাকা অবস্থা আমার মেয়ে বলতেছে আমি থানায় যাব, আমি মামুন আঙ্কেলের বিরুদ্ধে আমি মামলা করব, ওর জন্য আমার মা মরে যেতে চাচ্ছে, কারণ ও আমার মার মানহানি করছে। তো এ, সমাজ কমিটি তখন পর্যন্ত ওকে যাইতে দেয় নাই। তা ঘটনা তো এই যে 7:30-8টার মধ্যে, আমার 10:30 নাকি 11টার দিকে আমার একটু জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে আমি কি করছি দেখতেছি, আমার তো কানে হালকা হালকা আওয়াজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু। তো তখন আমার আশেপাশে কেউ ছিল না আমার মেয়ে ছাড়া। ও মনে করছে আমি আমাকে ক্যানোলা খুলে দাও, ক্যানোলা ছিল আমার হাতে, আমি বলছি ক্যানোলা খুলে দাও। তো ও মনে করছে আমি ওয়াশরুমে যাব। ও কিন্তু বেডে বসে আছে, আমি অতটুকু হেঁটে হেঁটে আপনার ইয়াতে চলে গেছি, থানায় চলে গেছি। থানায় গিয়ে ওসি স্যারের জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম। জিনিসটা আমি এমনি যারা ডিউটি অফিসার আছে ওদের অবগত করছি, করার পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি ওসি স্যারের সাথে কথা বলেন। তো ওসি স্যারের সাথে কথা বলার জন্য আমি প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করছি। করার পর উনি আসছে, উনি এসে বলকে আচ্ছা ঠিক আছে, আপনি একটা লিখিত অভিযোগ এই মানে কম্পিউটারে অভিযোগ দিয়ে দেন। তাই আমি বলছি, আমি হাসপাতাল থেকে আসছি, আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি না, আমি কম্পিউটারে লিখতে পারবো না, আমাকে একটা কলম আর একটা পেজ দেন, আমি ওটাতেই লিখি। তাই আমি ওটাতেই লিখে আমি আহ, আবার ব্যাক করছি ইয়াতে হাসপাতালে। অতক্ষণে আমার মেয়ে মনে করছে আমাকে হয়তো গুম করে ফেলছে বা ইয়ে করে ফেলছে। ও তো আমাকে নিয়ে খুব ইয়ে, কারণ কোথাও খুঁজে পাচ্ছে না, কারণ আমি প্রায় 2 ঘন্টার মতো থানায় ছিলাম, কেউ জানে না। তো ও ওখানের মধ্যে খুব অস্থির হয়ে গেছে। তো ওকে হয়তো বাসায় চলে আসতে বলছে, মানে যাদের কাছে ফোন করছে বাসায় চলে আসছে। আমি এর পরের দিন ওই রাতে আবার স্যালাইনটা দিয়ে যে আমি ঘুমাই গেছি, আমার আর বলতে পারি না।
দিনের 12:30 বাজে আমার ইয়ে উঠছে, আমি জ্ঞান ফিরছে, আমি বলতেছি আমি চলে যাব, আমার থানায় আগে মামলা করতে হবে, কারণ ও আমার সাথে এইসব করছে, আমার এটা আমি নিতে পারতেছিলাম না। হুম, তো আমি হাসপাতালে না বলেই বল কি আপনি যদি এমনি চলে যান আপনাকে কোনো কাগজ দেওয়া হবে না। আমি বলছি, আমার কাগজ লাগবে না। আমি অতটুকুই চলে গেছি আবার থানায় গিয়ে ওখানে কম্পিউটারের মাধ্যমে ওনারা বসে আমাকে সহযোগিতা করতে, করে দেখতেছে আমার শরীর খুব খারাপ। তো উনারা মামলাটা রুজু করলো। এর মধ্যে দেখতেছি আমার মেয়ে ওখানে উপস্থিত। হ্যাঁ, ওখানে হুম, আমার মেয়ে উপস্থিত। একলা যায় নাই। ওর আমাদের এলাকার একটা ছোট ভাইকে নিয়ে গেছে। এখন ওরা কি মনে করছে কি জানে, ওখানে আবার সমাজ কমিটির মানুষও ছিল। সমাজ কমিটির মানুষ মামুনকে নিয়ে গেছে। এটা হয়তো হুম, ওসি স্যারে বলছে হয়তো নিয়ে যেতে, বা আমি ঠিক জানি না। আমি ওইখানে মামুনকে উপস্থিত দেখছিলাম। আমি তো ওসি স্যারের রুমে ঢুকছি। ওখানে নাকি আমার মেয়েকে, আমি যাওয়ার আগে আমার মেয়েকে এবং সাথে যে ছেলেটা গেছে ওই ছেলেটাকে হুম, জেলে ঢুকায় দেওয়ার জন্য ওই সমাজ কমিটি বলতেছে। মানে ওর মা তো বাসায় আছে, ওর মা তো গুম হয় নাই। এই ওর মা কেন, মানে ওর মেয়ে কেন মিথ্যাচার করতে আসছে, এরকম ব্যাপার নিয়ে হয়তো ওদের একটু তর্কাতর্কি হয়েছে, আমি ঠিক জানি না। আমি ওসি স্যারের রুমে ছিলাম। তো ওসি স্যারের রুমে থাকা অবস্থায় মেয়ে গিয়ে বলতেছে, দেখেন আম্মু, আমাকে আর আপনাকে যদি আপনি যদি এখন না আসতেন তাহলে ওসি স্যার ওরা আমাকে জেলে ঢুকাই দিত, ওই ভাইয়াটা সহ। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও। তা আমরা মামলা রুজু টুজু করে চলে আসছি। আসামিকে আবার ওসি স্যার সেলে বন্ধ করছে, থানা মানে ওনাকে অ্যারেস্ট করছে। করার পরে আমি আমাকে তো 2 দিন খাওয়া দেয় নাই। তারপরে আমার মেয়েও সারাদিন খায় নাই। তো আমার মেয়ে বলছে আমার খুব খিদা লাগছে, বনপাই গিয়ে কিছু খাই। আমি বলছি, এই বনপাই গিয়ে খাবো ঠিক আছে, এর আগে আমি বিএমপি অফিসে যাব। যেহেতু হুম, হুম, সমাজ কমিটিটা বিএনপির মানুষ নিয়ে গঠিত, এখানে হুম, কোনো বাইরের মানুষ নাই। সমাজ কমিটি হচ্ছে বিএনপি গঠন করে দিছে, ওখানে সব বিএনপির মানুষ। তাই আমি বলছি, হুম, ওরা কি বিচার করছে আমি বিএনপি অফিসে গিয়ে এই জিনিসটা জিজ্ঞেস করবো। হুম, তো আমি বিএমপি অফিসের সামনে নামছি, নামার পরে ওখানে দু একজনকে জিজ্ঞেস করছি, বল কি ওনারা তো এখনো বসে না, বসলেও সন্ধ্যার পরে বসে। তো এতক্ষণ তো অপেক্ষা করা সম্ভব না, আমার শরীরও ভালো না। তা হুম, আমি রাতে আস্তে আস্তে খালেক আমাদের সভাপতিকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছি, ভাই আপনি এই কাজটা কি করলেন? আপনি মামুনের সাথে গেছেন, কোথায় আপনি আমার সাপোর্টে যাবেন? কারণ আমি হেনস্থার শিকার হয়েছি, ওখানের মধ্যে আপনি মামুনকে সাপোর্ট করতেছেন, এটা তো ঠিক না। আপনি হুম, কি জন্য সাপোর্ট করতেছেন? আর আজকে আমি যদি না আসতাম থানায়, তাহলে আমার মেয়েকে জেলে ঢুকাই দিত, আর একটা ছেলে সহ। মামুন এর মধ্যে অভিযোগ করছে, ওর ঘর ভাঙচুর করছে আমার মেয়ে, এবং মেয়ে আর ওর ছেলে পেলে নিয়ে আমার মেয়ে তার করছে, ঘর ভাঙচুর করছে। তা আমি বলতেছি, আপনারা তো তখন সেখানে ছিলেন, আপনারা এর প্রতিবাদ করলেন না, তাহলে আপনারা কিভাবে সমাজ কমিটির হলেন? আমসা হুম, এটার যতদূর যাওয়ার দরকার আমি যাব, বিএনপি অফিসে আপনাদের নামে আমি অভিযোগ দিব। আপনাদেরকে কে সমাজ কমিটির মধ্যে এই এই ইয়াটা দিছে, পদটা দিছে? আমার যতটুকু যাওয়া দরকার, যত বড় বড় বিএনপি নেতার কাছে যাওয়ার দরকার আমি অতটুকু যাব। আমি ফোনে এটাই বলছি। আবার হুম, এর মধ্যে আবার ফোন দিছে, আপনার ওই যে সমাজ কমিটির সাধারণ সম্পাদক ওই আবু আবু হুম, ফোন দিছে। তারপরে আমি তাকেও সেম কথা বলছি। আমি বলছি, আপনি তো কাজটা ভালো করেন নাই। আপনি মামুনের সাথে কেন যাবেন? মামুনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। আপনি থাকবেন আমার পক্ষে, না থাকেন নিরপেক্ষে থাকেন। আপনার তো ওর সাথে যাওয়ার দরকার নাই, পুরা সমাজ কমিটি ওর সাথে গেছে। তাহলে আমি হুম, এটা কি ভাববো আপনারা কার পক্ষে ছিলেন? এটা হুম, বলার পরে আবুর সাথে আমার 2 কথা হয়। হওয়ার পরে ও একটু রাফ ব্যবহার করে, আমিও একটু রাফ ব্যবহার করি। আমি এটাই হুম, বলি, সে আপনি বিএনপির পাওয়ার আমাকে দেখাইেন না। আচ্ছা, বিএনপির পাওয়ার আমাকে দেখায় লাভ নাই। আমি বিএনপি অফিসে গিয়ে আপনার নামে অভিযোগ করব। বিএনপির যত দূর যাই, যত নেতা লাগবে, আমি হুম, লিপি রহমান, আমি তাহেরের ওয়াইফ, আমাকে সবাই চিনে। আমি এটা বলছি, আমি বলছি, আমাকে সবাই চিনে। আমার যতদূর যা লাগে আমি আপনাদের উপর অ্যাকশন নিব। আপনারা সমাজ কমিটি নিরপেক্ষভাবে থাকেন না কি জন্য? হুম, আজকে আমি যদি থানায় না যাইতাম, আজকে আমার উপযুক্ত মেয়েটাকে আপনারা হেনস্থা করতেন কি কারণে? তো এটা হুম, বলার পরে বলে কি, আচ্ছা ঠিক আছে, আপনি কখন বাসায় আসবেন? আমি বলছি, আমি বাসায় আসবো না। বল কি মানে উনি আমাকে তর্কাতর্কি করতেছে, আমিও খারাপ ব্যবহার করছি, উনিও খারাপ ব্যবহার করছে। আমি কিন্তু এতটা মালুমি নিই নাই যে এটা উনি একদম, মানে উনার নলেজে এমন ভাবে গেঁথে নিছে যে উনাকে আমি হ্যারাস করছি, বা উনি আমাকে করছে। উনি কিভাবে কি মাথায় আনছে আমি নিজেও জানি না।
এবার হুম, আমি খাওয়া দাওয়া করছি, মামি খাওয়া দাওয়া করে বাজার কিছু নিছি, নেওয়ার পরে সন্ধ্যা 7টা হবে। আমার পাড়ার ঢুকতে 3 রাস্তার মাথা মেইন রোডে হুম, উনি মোবাইলে হচ্ছে লাইভ অন করে আছে, ভিডিও অন করে রাখছে। করার পরে বলছে আপনার সাথে কথা আছে। আমি বলছি আপনার সাথে আমার কোনো কথা নেই। চারপাশে কিন্তু এখন বলতে গেলে বলবে যে বিএনপির কথা বলছি। হুম, আমি বিএনপির কথা বলতে চাচ্ছি না। চারপাশে কিন্তু এই যে সমাজ কমিটির মানুষ, ওখানে বিএনপির মানুষ, ওনারা সবাই বিএনপি করে। আমি হুম, বিএনপির মানুষ বলতে চাচ্ছেন, বিএনপি কে কোনো ইয়ে করতেছে না, বিএনপি কে ওনাদের পাওয়ার দেয় নাই, ওনারা ওই পাওয়ারটাকে অপব্যবহার করতেছে। তো সমাজ কমিটির সবাই দেখতেছি গোল হয়ে মাঝখানে শুধু আমরা মামি, ওখানে আরো মহিলাও নিয়ে আসছে, হুম, মহিলাও নিয়ে আসছে। এখন চিন্তা করেন এতগুলো মানুষের মধ্যে এই বলতেছে তুই বিএনপি কে কি জন্য গালাগালি করছিস, এই তুই বিএনপি কে কি জন্য গালাগালি করছিস। তাই আমি বলছি, আমি যদি বিএনপি কে গালাগালি করি সেটা আমার উপদেষ্টা মন্ডলী আছে, বিএনপির বড় নেতারা, আমি তাদের কৈফত দিব, তোকে কৈফত দিব না। আর করলে তোর সমস্যা কি? এটা এই যে করব করব, এই ভিডিওটা ওরা ক্লিপটা কেটে রেখে দিছে। হুম, আর এর আগে পরে কি কথা হয়েছে এগুলোর মানে ওরা ইয়ে করে নাই, প্রকাশ করে নাই। ওখানের মধ্যে এক কথায় দুয়ে শ্রাবণ নামে একটা ছেলে, ওরও বিম্প করে। ও কি করছে, আমার মেয়ে তো আমার পিছে ছিল, আরেকটা ছেলে ছিল, ওর নাম ঠিক জানি না, এই বয়স 20 বছর। ওরা দুজন আমার মেয়েকে মারতে আসতেছে। তো মারতে আসতেছে তৎক্ষণাৎ আমি কি করছি, শাওনকে একটা থাপ্পড় মারছি, কারণ আমার মেয়ের গা উজড়ে এসে ওকে মারতেছে। আমি ওকে একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার সাথে সাথে ও জুতা নিয়ে উঠে গেছে। জুতা নিয়ে উঠে ও আমাকে মারতে আছে, এদিক দিয়ে আবু, এদিক দিয়ে হচ্ছে বকর, এদিক দিয়ে হচ্ছে আপনার জুয়েল। ওরা সবাই আমাকে ঘিরে ধরছে, মাঝখানে আমরা মামি। এবার ও জুতা নিয়ে উঠছে আর আমিও জুতা নিয়ে উঠছি। উঠার পরে আমি যখন তেড়ে যাচ্ছি তখন পিছের থেকে এসে আমার মেয়েকে, আমার মেয়ে হিজাব পরা ছিল, হিজাবটা খুলে ওর গলায় ফাঁস দিছে, ওর বুকে লাথি মারছে, ওর পেটে লাথি মারছে। আর আমাকে এই মাথার থেকে এখান থেকে ধরে, এই যে আমার এই এগুলো ফোলা, সব ফোলা, আমার এই মাথা পুরো ফোলা। আমাকে যেইভাবে পারছে ঘুষাইছে আমার পিঠে টিঠে, তারপরে এই হাতটা পুরো আমার অবশ হয়ে গেছিল। আমি আজকে 7 দিন 8 দিন পর আমি গোসল করছি, এই 4 তারিখের পর থেকে। মানে আমি হাতটা দিয়ে যে আমি 1 গ্লাস পানি ঢেলে খাবো, আমার ওই অবস্থা রাখে নাই। আমার পুরো ব্যাক সাইড, সামনে মারে নাই, আমার ব্যাক সাইডে পুরো আমাকে ধুনে ফেলছে, ঘুষাইছে যে ইচ্ছা মতো। ও ঘুষানোর পর আমি তো সেন্সলেস হয়ে পড়ে গেছি। আমার মেয়ে আমাকে ধরে কান্না করতেছে। আশেপাশে একটা মহিলা মানুষ, একটা পুরুষ মানুষ কেউ নাই। সিএনজি হুম, আসতেছে যাচ্ছে, ওখানের মধ্যে আরেকটা মোটা করে মহিলা, ও আমাকে এখানে এই হাতটা ধরে টান দিছে, এই হাতটা এখনো ফোলা আছে। আপনি আমার এই হাতটা দেখবেন আর এই হাতটা দেখবেন, এই হাতটা ধরে আমাকে শুধু ছেঁচড়াইছে, আমাকে ধরে শুধু ছেঁচড়াইছে। আমার মেয়ে শুধু কান্না করতেছে আর ফোনে মানুষকে বলতেছে, মানে ফোন করে করে মানুষকে বলতেছে আমার মাকে হাসপাতালে আনার জন্য একটা সিএনজি পাঠাও, কেউ আমার মাকে একটু সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যাও। আর এর মধ্যে কি করছে, যারা যারা মারছে তারা থানায় চলে গেছে। হুম, এটা আমার মানে আমি ঠিক যাই, আমার মেয়ে যেহেতু আমার কান একটু একটু আছে সজাগ, তা আমাকে কিছুক্ষণ পর সিএনজিতে তুলে আমার মেয়ে বলছে আগে আমরা হচ্ছে থানায় যাব। আমার থানায় গেছে, থানায় যাওয়ার পরে থানার লোক আমাকে দেখছে, আমাকে যে দেখতেছে বেশি ইনজুরি, আমি কথা বলতে পারতেছি না, আমার তখন মানে নাই। তো বলতেছে তোমরা আগে ইয়াতে যাও, ওই হাসপাতালে যাও, ট্রিটমেন্ট করে তারপর আসিও। তো আমার মেয়ে বলতেছে দেখছেন যারা মারছে তারা থানায় এসে দাঁড়ায় আছে, বসে আছে, কিন্তু আমার মার কোনো নিতেছে না। তাই এটা বলে ও কি করছে, কান্না করতেছে, কান্না করে করে ও আমাকে হাসপাতালে ভর্তি করছে। ভর্তি করার পর এর পরের দিন ডাক্তার আমাকে সার্জারি বিভাগে যেতে বলছে, বলকে আপনি সার্জারি বিভাগে দেখান, যেহেতু আপনার মাথা থেকে এখানে ইনজুরি হয়েছে, আপনার সার্জারি বিভাগে দেখালে ভালো হবে। আর আমার হুম, মেয়েকে বলছে তোমার যেহেতু বুকে বেশি ব্যথা হয়েছে, তুমি হুম, মানে বাইরে কোনো ডাক্তার দেখাইলে তোমার সবচেয়ে বেস্ট হবে। ওই রাতে আমি আমার মেয়েকে হচ্ছে দেখতেছি পারতেছি না, ওরা কখন না কখন অ্যাটাক করে। আমার মেয়েকে আমি সাথে সাথে ওর পাশের একটা সেফ জায়গায় পাঠাই দিছিলাম রাতে। তো আমি কয়টা বাজে তখন, 12:30টার দিকে নাকি 1টার দিকে আমাকে যখন রিলিজ করে দিছে, আপনি সার্জারি বিভাগে দেখাবেন। তো আমি তৎক্ষণাৎই আমি থানায় গিয়ে থানায় ওনাদেরকে বললাম, আমি দেখেন আমার এই অবস্থা এই অবস্থা। ওনারা এটা কি করছে আমি ঠিক জানি না, ওনারা আমাকে যেভাবে লিখতে বলছে আমি সেভাবে লিখছি। পরবর্তীতে এটা দেখতেছি এটা সাধারণ ডায়েরি লিখতে বলছে। হ্যাঁ,
তো হুম, বলছে সমস্যা নাই, এটা ওই যে মামুনের যে মামলাটা হয়েছে ওটার সাথে অ্যাটাচড হবে, আপনি চিন্তা করিয়েন না, আপনাকে যেহেতু মারছে এটার একটা সুরাহা আমরা করে দিব। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমি অতটুকুই বাসায় চলে আসছি, আমি আর বের হই নাই। এটা হচ্ছে 7 তারিখ, 8 তারিখের ঘটনা। হুম, না 8 তারিখ আমি থানায় গেছিলাম আর কি, 8 তারিখ থানায় গেছিলাম। হ্যাঁ 7 তারিখ মারছে, 8 তারিখ ওনাদের যারা মারছে আমাকে ওনাদের বিরুদ্ধে এটা ইয়ে করতে গেছিলাম। তো হুম, 8 তারিখ বাসায় আসার পর থেকে ফেসবুকে আবু মানে আমাদের ওই সামাজিক কমিটির সাধারণ সম্পাদক সম্ভবত, ওনার ফেসবুক পেজে, সিএসটি নিউজে মানে আমাকে নিয়ে প্রতিবেদন করছে। আমি দেহ ব্যবসা করি, আমি ইয়াবা ব্যবসা করি, আমি বাবা ব্যবসা করি, আমি মাদকাসক্ত একটা মহিলা। আর 17 বছর আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাদীর স্ত্রী হিসেবে 17 বছর আমি কেউ আমার দিকে চোখ তুলে তাকাইতে পারে নাই। আমাকে আমি সবাইকে মামলা হামলা দিয়ে দমায় রাখছি। আমার জন্য এলাকার 3 পাড়া আছে, আমি থাকি নতুন পাড়ায়, আমার পাশের পাড়া হচ্ছে মাদ্রাসা পাড়া, ওই পাশে হচ্ছে পোস্ট অফিস পাড়া। পোস্ট অফিস পাড়ায় আমার কোনো কাজ থাকে না, নতুন এই মাদ্রাসা পাড়ায় আমার কোনো কাজ নাই। আমার কাজ নতুন পাড়া বাসা টু এই আমার কাজ, আমি সেলাই ট্রেনার করে হিসেবে মানে মেন শহরে কাঁঠালতলিতে। তো হুম, আমি বাসা টু আমার কাজ। আর ওইখানে বলতেছে আমি তিনও এলাকার মানুষকে মানে শাসায় রাখছি, এই দমায় রাখছি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাদীর বউ হিসেবে। হুম, কিন্তু আমি বলতে পারবো আমি কখনো আমার হাজবেন্ডের সাথে কিন্তু আমার 17 বছর আমার মেয়েকে এখানে নিয়ে আসছি, আমি নতুন পাড়ায় আসছি 3.5 বছর আমার মেয়ের বয়স তখন। হুম, হ্যাঁ, তখন থেকে আমার হাজবেন্ডের সাথে আমার কোনো রকম ফোনের সম্পর্ক নাই, না উনি আমাকে টাকা দিয়ে কোনো দিকে সাহায্য করতেছে, না কোনোভাবে আমার তার সাথে কোনো সম্পর্ক নাই। তো হুম, তার ট্যাগটা আমি কখনো লাগাই নাই। কেউ বলতে পারবে না যে এই এই ঘটনার পর থেকে সবাই জানতেছে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাদীর বউ, আবু তাহেরের স্ত্রী। এর আগে সবাই আমাকে চিনে দিঘির মা, মানে আমার মেয়ের নাম হিসেবে চিনে, আমার নামও ভালো করে চিনে না। আমি আমার বাবার ট্যাগ লাগাই নাই 17 বছরে, আমার এই 17 বছর আমার হাজবেন্ডের ট্যাগ লাগাই নাই। তাহলে ওরা আমাকে মারছে যে তুই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাদীর বউ, তুই বিএনপি হুম, কে গালিগালাজ করছস। কিন্তু এখানে তো বিএনপির প্রশ্নই আসতেছে না, আমি বিএনপিকে কেন গালিগালাজ করবো? আমার ব্যক্তি মামুনের সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে, সেটা আইনের হিসেবে যাবে। সেখানে হুম, আপনাকে যদি আমি গালিগালাজও করে থাকি, ব্যক্তি আবুকে যদি আমি গালাগালি করে থাকি, ব্যক্তি সভাপতি খালেককে যদি আমি গালাগালি করে থাকি, আপনারা তো পুরুষ হিসেবে আমার মহিলার গায়ে হাত দিতে পারেন না, আপনারা আইনের ব্যবস্থা নিতে পারেন। তার মধ্যে যে আজকে 3 দিন ধরে আপনারা এই যে 8 তারিখ থেকে আজকে হচ্ছে কয় তারিখ, আজকে 12 তারিখ, 12 তারিখ 12 তারিখ পর্যন্ত মানে গতকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে দুনিয়ার হেনস্থা, আমাকে মানে অনেক কিছু। আমার স্বামীর সাথে নাকি 17 বছর সম্পর্ক নাই, কিন্তু আমার 16 বছরের মেয়ে কেমনে হইলো? আমার বাসায় প্রত্যেক রাতে আমার স্বামী আসে, মানে এরকম অনেক অপপ্রচার করছে আমার চরিত্র সম্পর্কে। আচ্ছা তাও গেল, তা আমি এগুলো আবার বিএনপির যত ছোট বড় সিনিয়র জুনিয়র নেতা আছে সবাইকে আমি জানাইলাম। ওনারা ওই যে কাজ করে বিএনপিকে গালিগালাজ করব করব, ওই কাসিটটা নিয়ে সবাইকে দিয়ে দিছে বিএনপির নেতাদের, যার কারণে উনারা আমার উপর ক্ষুব্ধ। তারপরে উনারা ট্যাগ লাগাইছে ওই যে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাদীর স্ত্রী, যার কারণে উনারা আমার প্রতি কোনো স্টেপ নেয় নাই। তাও হুম, পরশুদিনের আগের দিন একজন বিএনপির ব্যক্তি উনি বলতেছে আমি আপনাদের জিনিসটা করছি, যেহেতু আমরা একই পাড়ায় থাকতে হবে, আপনি এটা কি মনে করেন, কি করতে চান? আমি বলছি দেখেন ভাই, যা হয়েছে হয়েছে, মান সম্মান তো হানি করছেন করছেন, এখন সমাধানে চাই। আমি ওদের সাথে কোনো কোন্দলে যাইতে চাই না, আমি বিএনপিও করি না, আমি আওয়ামী লীগও করি না, কিন্তু আজকে 17 বছর আমার হাজবেন্ডের ট্যাগ লাগাই নাই, তবুও আমাকে ওইটা বলে বলে মারছে। এখন আপনারা যে সমাধান দেন আমি সেই সমাধানে যাব। এটা কালকে পর্যন্ত কথা। আজকে সকালবেলা ওই যে ওইদিন যে 8 তারিখ প্রতিবেদন করছে টিভিতে, ওই দিন হুম, নাকি 300 ফ্যামিলির গণস্বাক্ষর নিছে যে 300 ফ্যামিলি আমার জন্য 17 বছর মানে
খুব দমাই ছিল, চোখে ভালো করে চলাফেরা করতে পারে নাই। তো আজকে উনারা সকালবেলা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ওদের জোর জবস্তি করে যে আপনারা আমাদের সাথে যাবেন, কোর্টে গিয়ে লিপি রহমানের নামে এই আইনের ব্যবস্থা নিবেন, মামলা করব, আর একটা মানববন্ধন করব। হুম, তো আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো, আমার এই সাইডে যা আমার এলাকার কেউ যায় নাই। উনারা হয়তো অন্য এলাকার থেকে মহিলাদের নিয়ে গেছে, আর ওই আমাদের সমাজ কমিটির যারা ছিল ওনারা মিলে একটা মানববন্ধন করছে, ওখানে সুন্দর করে আমার ছবিও লাগাই দিছে। ওখানে লিখছে সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যাকারীর বাদী এই আবু তাহেরের স্ত্রী লিপি রহমান শাস্তি চাই, সে 17 বছর মানে সবাইকে অতিষ্ঠ করে রাখছে। হুম, তো এটা আবার সোশ্যাল মিডিয়া ওরা আপলোড করতেছে, ফেসবুকে অনবরত দিতেই আছে মানববন্ধন যা করছে। আবার এটা ডিসি অফিসে ডিসি সাহেবকে মহোদয়কে স্মারকলিপি জমা দিছে, এগুলো মানে ফেসবুকে ভাইরাল করতেছে। তো হুম, আমি ব্যক্তি মানুষটা কি, আমি 17 বছর আমার ফ্যামিলি আমাকে চালাইছে, হুম, আমার বাবার পরিবার। কারণ আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিছে, আমার মেয়ের বয়স তখন 3.5 বছর। হুম, তাহলে তখন আমার 3.5 বছর মেয়েটাকে নিয়ে তো আমার কাজ করার কোনো ইয়া নাই। মেয়ে সামলাবো না আমি কাজ করব। তখন থেকে আমার বাবার পরিবার, আমার ভাই, ফুফাতো ভাইরা, ফুফাতো বোনেরা হুম, সবাই আমাকে যথেষ্ট হেল্প করছে। হুম, যখন আমার মেয়ে ক্লাস 6 এ পড়তেছে তখন থেকে আমি সেলাইয়ের ট্রেনার হিসেবে আছি। আমি বিভিন্ন জায়গায় সেলাইয়ের কাজ করে মানে আমার সংসারটা ওদের থেকে কিছু নিলে আমি প্লাস পয়েন্ট আমার থেকে নিয়ে আমার সংসারটা চালাচ্ছি। তো আমি কোনো আওয়ামী লীগের ট্যাগ লাগাই নাই কখনো 17 বছর। হুম, আমি কখনো কোনো আওয়ামী লীগের মিছিল মিটিং এ যাইনি। কখনো কোনো বিএনপির কারো নিয়ে কারো বিরুদ্ধে কথা বলি নাই। আমার হুম, হাসব্যান্ড সালাউদ্দিন কাদের চৌধুরী নামে মামলা করছে, তখন আমি ওইটা জানতামও না, পরে পরে জানছি। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। সে কি করতেছে না করতেছে আমার তো তার ব্যাপার না, আমার ব্যাপার না। তো হুম, আমি ব্যক্তি মানুষ, আমি একটা অসহায় মহিলা। আমি বিম্পিকে বকাবাজি করি নাই, গালিগালাজি করি নাই। আমার ব্যক্তি একজনের সাথে ঝগড়াঝাটি হইছে, আইনের মাধ্যমে কি করা যায় সেটা আইন বুঝবে। সেজন্য আমাকে পিটানো, আমার মেয়েকে পিটানো, আবার আমি ঘর থেকে বের হইতে পারতেছি না, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কখন আমাকে কোন সময় অ্যাটাক করে মেরে ফেলে। আবার ওখানে তো তৎক্ষণাৎ ওরা আমাকে হুমকি দিছে আমার ঘর জ্বালায় পুড়াই দিবে, আমার ঘরে ইয়াবা ঢুকায় আমাকে ইয়াবা ব্যবসায়ী বানাবে। মানে সোশ্যাল মিডিয়ায় আমাকে পচাই ফেলছে মোট কথা। এই 4-3 দিনের মানে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হয়েছে আমি আত্মহত্যা করি। কিন্তু কিছু মানে আমার কাছের মানুষরা ফোন করে করে বলতেছে এটা কোনো ব্যাপার না। তুমি অনেস্ট থাকলে, তুমি যদি তোমার সৎ থাকো, তুমি যদি সত্যিকার থাকো, তাহলে তুমি কেন আত্মহত্যা করবে? আত্মহত্যা কোনো সলিউশন না। যার কারণে আমি বলছি ঠিক আছে আমি এটা নিয়ে লড়ে যাব। হুম, উনারা আমার যতটুকু পারে করবে, সমস্যা নাই। ক্ষমতা যদি দেখায়, ক্ষমতা দেখাবে, সমস্যা নেই। আমি কাউকে অসম্মান করব না। আমি আওয়ামী লীগকেও অসম্মান করব না, বিএনপিকেও অসম্মান করব না, জামাত, এনসিপি যাই হোক। কারণ আমি দলের মধ্যে নাই। আমি হুম, নিরপেক্ষ। আমার কাজ করলে আমার পেট চলতেছে। আমার ফ্যামিলি মেম্বার টাকা পাঠালে আমার সংসার চলবে। এর বাইরে তো হুম, কিছু না। সেজন্য এখন আমি কি করব, আমি সত্যি কোনো কিছু উপায় না পেয়ে আমি এই যে আপনাদের কাছে আমার বক্তব্য পেশ করার জন্য আপনাদের কাছে আসছি। মানে আমি এখন আমি নিজেও জানি না আমি নিজে কি করব। এই ঘটনা শুধু এতটুকুই। এখানে বিন্দু মাত্র আপনি মিথ্যে জিনিসটা পাবেন না। আপনি দরকার হলে আপনারা দরকার হলে সোশ্যাল মিডিয়া হোক যে হোক আমার এলাকায় এসে করতে পারবেন যে 17 বছর আমি কি করছি। সামাজিক কাজ করছি। 17 সালের বন্যায় রাত্রের দিন নাই, রাত নাই, ৩টা বাজে উঠে প্রত্যেক ঘরে ঘরে পাহাড় ধস হচ্ছে নাকি, কারো কারো ঘরে যদি স্বামী স্ত্রী হয়, ঝগড়া হয়, আমি গিয়ে মিল করাই দিচ্ছি। কারো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে পারতেছে না, আমি চিল্লাই চাল্লাই, আমি নিজে আলগাই, সিএনজি ডেকে আমি নিজে হাসপাতালে নিয়ে গেছি। ছেলে দেখি নাই, মেয়ে দেখি নাই। মানে আমার বয়স তো যথেষ্ট হয়েছে। এখন আমার বয়সের ছোট ছেলেদেরকে আমি ধরলে তো সমস্যা নাই। আমি ওরকম ছেলেদেরকে মানে অসহায় ছেলেদেরকে আমি পর্যন্ত সাহায্য করছি। আর আমি তাহলে তার মাধ্যমে আমি 17 বছরে কি পাইলাম? যে আমি আমার কারণে 17 বছর সবাই দমায় ছিল। আমি তাহলে তাদের কোনো কাজই করি নাই। আমি সত্যি মানে আমি কি বলবো আমি নিজেও বলতে পারি না। আমি নিজেই ভেঙে পড়তেছি এগুলো নিয়ে। কারণ সোশ্যাল মিডিয়ার বুঝেন পুরা
বাংলাদেশ দেখতেছে। হুম, আইনের থেকে তো কোনো এখন পর্যন্ত সুরাহা পাই নাই। ও শুধু ওই মামুন জেলে আছে। হুম। মামুনের থেকে বেশি হচ্ছে এই জিনিসটা আমার চলে আসছে। জি, মামুন এখন আপনার বিএনপি, স্থানীয় বিএনপির যেসব নেতারা আছে, নেতাকর্মীরা আছে, তারাই মূলত ভাই আপনার এই যে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আপনাকে হেনস্থা করছে, রাইট? বিএনপির নেতাদের বললে এটাও একটা ভুল হবে। বিএনপির নেতারা না, এই যে আমার এলাকার সমাজ কমিটির যারা বিএনপির নেতা আছে, হুম, এরা হুম, তাঁতি দলের নেতা সম্ভবত। হুম, 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 এই শ্রমিক দলের নেতা, এরা কোনো হাইফাই নেতাও না। হুম, এরাই হুম, মূলত করতেছে। এরাই মূলত ওই সোশ্যাল মিডিয়া না, উনাদের সাথে তো বিএনপির সাথে একটা সোশ্যাল মিডিয়ায় একটা থাকে, সম্পর্ক থাকে। ওরা হুম, ট্যাগ করে করে ওদের সবাইকে ছাড়তেছে, তাও ভিডিও ক্লিপস, যেটা আমি বলছি না, বলি নাই, ওটাই ক্লিপসটাই করতেছে। ওরা আমাকে মারছে যে ওইটা ওইটা ভিডিও করে নাই, আমি ওদেরকে জুতা নিয়ে উঠছি, হুম, ওইটাই ওরা ওদেরকে দেখায়। ওই বিএনপির নেতা মহোদয় সবাইকে ক্ষিপ্ত করে দিছে হয়তো, সেজন্য ওনারা হয়তো আমার প্রতি নারাজ। আমি এটা হুম, নিয়ে আবার আমার ফেসবুক পেজের মধ্যে একটা দিছিলাম, লাইভ দিছিলাম যে আমি সত্যি যদিও বকাবাজি করে থাকি বিএনপি কে, সেজন্য আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি বিএনপি কে বকাবাজি করিনি। এটা 100% শিওর। আমার সাথে ব্যক্তি মানুষের সাথে ঝগড়া, আমার সাথে বিএনপির সাথে ঝগড়া না, আওয়ামী লীগের সাথে ঝগড়া না। এখন এটা উনারা কিভাবে নেয় এটা আমি বলতে পারি না। এখন আপনার চাওয়া পাওয়াটা কি আসলে? চা পাওয়া হচ্ছে, আমি তো কোন দল চাচ্ছি না, কিন্তু উনারা যে আমাকে এই যে ফিজিক্যাল বলবো না, মানসিক ভাবে যেভাবে আমাকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করছে, এটার হুম, জন্য হুম। আমি কি করতে পারি? কারণ এই এটা তো ব্যাপারে কি আপনি বিএনপির কোনো ঊর্ধ্বতন কোনো নেতার কাছে কি বিচার দিয়েছেন বা বিচার চেয়েছেন? হ্যাঁ, উনাদেরকে ফোন করে বলা হয়েছে, উনারা বলতেছে আপনারা আইনের আশ্রয় নেন। ওকে। এটা কি বিএনপির নেতারাই বলতেছে যে আইনের আশ্রয় নেন? বিএনপির কিছু কিছু নেতাদের কথা বলছি, আমাদের জেলা বিএনপিরও উনার সাথে কথা বলছি। আমি নামটা উল্লেখ করতেছি না, কারণ উনি বলবে যে উনি তো হয়তো রাগান্বিত হইতে পারে। উনি হুম, হুম, ভালো একটা পোস্টে আছে, উনি সম্মানিত একটা ব্যক্তি। তো উনাকে হুম, আমি এই জিনিসটা বলার পর উনি বলতেছে তুমি আইনের ব্যবস্থা নাও। তারপরে যাদেরকে বলছি সবাইকে বলছে আপনি আইনের ব্যবস্থা নেন। তো আইনের ব্যবস্থা, আমি অসহায় মানুষ, আইনের ব্যবস্থা কি নিব? এটা তো উনাদের উদ্যোগ নেওয়া দরকার। রাইট। উনারা সমাজ কমিটি বানাইছে না, সমাজ কমিটি থাকবে নিরপেক্ষ। আপনি যেই দলেরই করেন না কেন, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তো এটা তো উনাদের দায়িত্ব। উনারা কিভাবে এটা করবে? আর উনারা এই জিনিসটা এভাবে সোশ্যাল মিডিয়ায় বড় করতেছে, উনারা দেখতেছে না? তো উনাদের দরকার ছিল না এই জিনিসটা সামাজিক ভাবে হোক, বৈঠক ভাবে হোক, একটা সুরাহা করার। আমি উনাদের কাছে এখন পর্যন্ত, এই আজকে রাত 7:30 বাজতেছে, এখন পর্যন্ত কিন্তু সুরাহার আশায় উনাদের দিকে তাকাই আছি। আমি এই 5 দিনে আইনের আশ্রয় নিই নাই, কারণ উনারা বলতেছে আমরা দেখি বসি। এই বসার হুম, মধ্যে কিন্তু আমি এই 5 দিন বসে আছি। কালকে হচ্ছে 13 তারিখে আমাদের এখানে আহ, ওই চাকমাদের বিজু উপলক্ষে বন্ধ। 14 তারিখও 14 এপ্রিলের বন্ধ। তো এই 2 দিনে আমি আমার অস্তিত্ব থাকবে নাকি এটা বলতে পারি না। আর উনারা কি স্টেপ নেয় এটাও আমি জানি না। জি। আহ, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের আসলে যারা দর্শক আছে, যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আশা করি আপনারা পুরো কথাটি লিপি রহমানের পুরো বক্তব্যটি শুনেছেন। এখানে আসলে কে দোষী, কে নির্দোষী, সেটা যদিও এটা প্রশাসন এবং আইন এটা আসলে জাস্টিফাই করবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে অ্যা একজন মহিলা আমাদের সমাজে আসলে এটা অহরহ, এটা খুবই প্রচলিত একটা ব্যাপার। যদি কোনো মহিলার স্বামী না থাকে বা হাসব্যান্ড না থাকে, সেই মহিলার বা সেই মেয়েটিকে তার আরেকটি শিশু বাচ্চাকে আসলে বড় করা, তাকে তার দেখভাল করা, তাকে পড়ালেখা করানো। এই সমাজের যে আসলে পুরুষ শাসিত যে সমাজ, এই সমাজের কিছু অ মানুষ নামে কিছু পশু আছে আসলে তাদের অ্যা অ্যা চোখ
কে আসলে তাদের লালসা, তাদের লালসার শিকার থেকে নিজেকে বাঁচিয়ে এইভাবে আসলে স্ট্রাগল করে জীবনটা পার করা আসলে এটা খুবই দুর্বিষহ একটা ব্যাপার। সেই সাথে এটা অত্যন্ত কঠিনও বটে। তো সেই জায়গা থেকে আসলে দেশবাসীর প্রতি বা এটা নিশ্চয়ই এটা প্রশাসনের অনেক লোকেও হয়তো আমাদের শোটা দেখে থাকেন। তো আপনারা যারাই দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আসলে এই যে মানুষগুলো আপনারা অন্তত এই মানুষগুলোর সাথে কখনো অবিচার, নির্যাতন, নিপীড়ন করবেন না। আপনারা অনেক জায়গায় অনেক কিছু করেন, সবকিছু ঠিক আছে। কিন্তু এই যে অবহেলিত, অ নির্যাতিত, নিপীড়িত যে মানুষগুলো, আ ওনাদের সাথে তো আপনাদের কোনো শত্রুতা নেই। ওনাদের কাছে তো আপনাদের কোনো চাওয়া পাওয়া নেই। তো ওনাদের বিচারটা আপনারা অন্তত ঠিকঠাকভাবে করবেন। কারণ এই বিচারটাও যদি আপনারা ঠিকঠাকভাবে না করেন, তাহলে আজ বা কাল অথবা পরশু এটার বিচার কিন্তু কোনো না কোনোভাবে হবে। কিন্তু আ সেই সময়টা কিন্তু আপনারা আপনাদের নিজেদের বিবেককে আসলে বা নিজেদের কাছে নিজেদের কতটুকু ক্ষমা করতে পারবেন, সেটা আপনাদের বিবেকের কাছে একটা বড় প্রশ্ন। সো আ আমাদের সারা দেশে এরকম যারাই আছে, যে যেখানে আছে, অ্যা আমাদের আসলে প্রত্যেকের জায়গা থেকে এইসব মানুষদের পাশে দাঁড়ানো উচিত। অ্যা তাদের সহযোগিতায় আসলে এগিয়ে আসা উচিত। আর সর্বশেষ প্রশাসনকে আবারও বলব যে আপনারা অন্তত যেখানে যাই করেন, এই ধরনের যে মামলাগুলো আসে, এই মামলাগুলো অন্তত আপনারা সততার সাথে কোনো পক্ষপাতিত্ব বা কোনো ক্ষমতার কাছে আপনারা বিক্রি না হয়ে আপনারা সঠিকভাবে যাচাই-বাছাই করে আপনারা আ সেভাবেই পদক্ষেপ নিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।